ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য এপিক ওয়ার্ল্ড। আজকে আমরা ক্লাস 10-এর আয়তঘনকের অঙ্ক নিয়ে আলোচনা করব। চতুর্থ অধ্যায় আয়তঘন। তো প্রথমে আমরা কিছু সূত্র আলোচনা করব। আমরা ফার্স্ট আলোচনা করব আয়তক্ষেত্রর সূত্র নিয়ে। আয়তক্ষেত্রর এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। তাহলে ABCD একটি আয়তক্ষেত্র যার ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য আর প্রস্থর গুণফল। ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। পরিসীমার সূত্র কি? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। আর কর্ণের সূত্র কি? √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এবার আমরা আসবো আয়তঘনক বা সমকোণী চৌপলের ক্ষেত্রে। সমকোণী চৌপলের এটা হলো দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটাকে উচ্চতা। ঠিক আছে, তাহলে সমকোণী চৌপলের আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তিনটির গুণফল হলো আয়তন। সমকোণী চৌপল বা আয়তঘনকের কর্ণের সূত্র কি? √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 2 × AB প্লাস BC প্লাস CA। এখানে A মানে হলো দৈর্ঘ্য, B মানে হলো প্রস্থ, C মানে উচ্চতা। 2 × AB মানে A × B, তার মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, যোগ BC মানে প্রস্থ গুণ উচ্চতা, প্লাস CA মানে উচ্চতা গুণ দৈর্ঘ্য। ঠিক আছে, এবার আসি বর্গক্ষেত্র ABCD এর। আমরা জানি বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান হয়, প্রত্যেকটা বাহুর মাপ সমান হয়। তাহলে ABCD একটি বর্গক্ষেত্র যার ক্ষেত্রফলের সূত্র কি? বাহুর স্কয়ার। ক্ষেত্রফলের সূত্র বাহু গুণ বাহু বা বাহুর স্কয়ার। পরিসীমার সূত্র কি? 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। কর্ণের সূত্র কি? বাহু √2। এটা হলো বর্গক্ষেত্রের। এবার আসছি আমরা ঘনকের ক্ষেত্রে। ঘনকের প্রত্যেকটা তল হয় বর্গাকার, আর ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছু হয় না, প্রত্যেকটা একই হয়। প্রত্যেকটাকে বলি আমরা বাহুর দৈর্ঘ্য, কারণ প্রত্যেকটার মানই সমান হয়। ঘনকের দৈর্ঘ্য যা হয় প্রস্থও তাই হয়, উচ্চতাও তাই হয়, তিনটি মান একই হয়। সেহেতু ঘনকের আয়তনের সূত্র কি? বাহুর কিউব। ঘনকের কর্ণের সূত্র কি? বাহু √3। ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 6 গুণ বাহু স্কয়ার। তাহলে ঘনকের আয়তন বাহুর কিউব, ঘনকের কর্ণ বাহু √3, ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল 6 গুণ বাহু তার স্কয়ার। আমরা চলে আসি কষে দেখি 4-এর প্রথম অঙ্কে। বলা হয়েছে আমরা পরিবেশের 4টি আয়তঘনাকার ও 4টি ঘনক আকার বস্তুর নাম লিখি। 4টি আয়তঘনাকার, 4টি ঘনকাকার বস্তুর নাম। তো দেখো, 4টি আয়তঘনাকার বস্তুর নাম হলো ইট, দেশলাই বাক্স, আয়তাকার চৌবাচ্চা, বই। ও 4টি ঘনাকার বস্তুর নাম হলো লুডোর ছক্কা, সুপার কিউব, রুবিক্স কিউব এবং ঘর। তাহলে 4টি আয়তঘনাকার বস্তু হলো ইট, দেশলাই বাক্স, আয়তাকার চৌবাচ্চা, বই। 4টি ঘনকাকার বস্তুর নাম হলো লুডোর ছক্কা, সুপার কিউব, রুবিক্স কিউব আর ঘর। চলে আসছি 2 নম্বর অঙ্কে। বলা হয়েছে পাশের আয়তঘনাকার চিত্রের তলগুলি, ধারগুলি এবং শীর্ষবিন্দুগুলির নাম লেখো। এই চিত্রটার তল, ধার আর শীর্ষবিন্দুগুলোর নাম আমাদের লিখতে হবে। তো দেখো, আমরা চিত্রটা এঁকেছি ABCDEFGH। এটা একটা আয়তঘনাকার চিত্র যার তলগুলি। একটি আয়তঘনকের 6টি তল হয়। একটা হলো ABCD ওপরের তলটা, একটা হচ্ছে ABHE অর্থাৎ ABHE এই সামনের তলটা, একটা EFGH EFGH মানে নিচের তলটা, DCGF DCGF মানে পেছনের তলটা, AEFD AEFD মানে এই সাইডের তলটা, এবং BCGH মানে এই সাইডের তলটা। মোট 6টা তল আমরা লিখে ফেলেছি। এবার বলা হচ্ছে ধারগুলো। আমরা জানি একটি আয়তঘনকের মোট 12টি ধার হয়। কি কি? একটা আছে AB মানে এই যে আমাদের AB, CD এই যে CD, EF GH AD BC AE
ই এই ধারটা, বিএইচ এই ধারটা, সিজি অর্থাৎ এই ধারটা, ডিএফ এই ধারটা, জিএফ এই ধারটা এবং ইএইচ এই ধারটা, মোট 12টা ধার। 3 অঙ্কে বলা হয়েছে একটি সমকোণী চৌপলাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা 5 মিটার, 4 মিটার ও 3 মিটার হলে ওই ঘরে সবথেকে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে একটি সমকোণী চৌপলাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বলে দেওয়া হয়েছে। ওই ঘরে সবথেকে বড় যে দণ্ড রাখা যাবে অবশ্যই দণ্ডটা হবে ঘরের কর্ণ বরাবর। তাহলে এটা হলো আমাদের সেই সমকোণী চৌপলাকার ঘর। সেই ঘরের দৈর্ঘ্য হলো 5 মিটার, প্রস্থ 4 মিটার, উচ্চতা 3 মিটার। তাহলে এই ঘরে সবথেকে বড় যে দণ্ড রাখা যাবে সবসময় সেই দণ্ডগুলো কর্ণ বরাবর হয়, তাহলে কর্ণ বরাবর হবে, অর্থাৎ আমাদের এই সমকোণী চৌপলের কর্ণ বার করতে হবে। তো লিখলাম আমরা যে সমকোণী চৌপলাকার ঘরটিতে সবথেকে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য ঘরটির কর্ণের দৈর্ঘ্যের সমান। ঘরটির দৈর্ঘ্য বলা হয়েছে 5 মিটার, প্রস্থ বলা হয়েছে 4 মিটার ও উচ্চতা বলা হয়েছে 3 মিটার। ঘরটির কর্ণ, তাহলে আয়তঘনকের কর্ণের সূত্র কি? √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতার স্কোয়ার। দৈর্ঘ্য বলা হয়েছে 5 মিটার, 5-এর স্কোয়ার, প্রস্থ 4 মিটার, 4-এর স্কোয়ার, উচ্চতা 3 মিটার, 3-এর স্কোয়ার। 5-এর স্কোয়ার 5 × 5 = 25, 4-এর স্কোয়ার 4 × 4 = 16, 3-এর স্কোয়ার 3 × 3 = 9, 25, 16 আর 9 যোগ করলাম, তাহলে √50, 50কে ভাঙালাম, 2 × 5 × 5, এখানে একটা 5 বেরিয়ে আসলো আর থাকলো √2, তাহলে 5√2 মিটার। আসছে আমরা 4 অঙ্কে। বলা হয়েছে একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার হলে ঘনকটির আয়তন হিসাব করে লিখি। তাহলে একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার, তবে ঘনকটার আয়তন কত? দেখা যাক। একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার, তাহলে ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য কী হবে? ক্ষেত্রফলকে রুট করলে একটি বাহুর দৈর্ঘ্য বেরিয়ে যায়, তাহলে √ ক্ষেত্রফল। কত বলা হয়েছে ক্ষেত্রফল আমাদের? 64, তাহলে √64, 64কে ভাঙালে হয় 8 × 8, অর্থাৎ একটা 8 বেরিয়ে আসলো। তাহলে ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য হলো 8 মিটার। বলা হয়েছে ঘনকটির আয়তন কত? ঘনকের আয়তনের সূত্র কি? বাহুর কিউব। আমাদের বাহু কত হয়েছে? 8 হয়েছে, তাহলে 8-এর কিউব, 8 × 8, 8 × 8 = 64, 64 × 8 512, তাহলে আয়তন হবে আমাদের 512 ঘনমিটার। 5 দাগে বলা হয়েছে আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া এবং 8 ডেসিমি গভীর একটি খাল কাটা হয়েছে। যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে তবে খালটি কত লম্বা হিসাব করে লিখি। এক্ষেত্রে ফার্স্টে দেখতে হবে আমাদের যে এককগুলো যেন সমস্ত এক ইউনিটে থাকে। এখানে মিটার দিয়েছে, ডেসিমিটার দিয়েছে, এখানে ঘনমিটার দিয়েছে, তাহলে আমাদের ডেসিকে কী করতে হবে? এটাকে মিটার করতে হবে। তাহলে দেখা যাক, আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া এবং 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। খালটি লম্বা বলে দেওয়া হয়নি, ধরলাম যে খালটি লম্বা x মিটার। ঠিক আছে, তাহলে ধরি খালটি x মিটার লম্বা। গভীরতা বলা হয়েছিল 8 ডেসিমিটার। আমরা 8কে 10 দিয়ে ভাগ করলাম, তখন সেটা মিটার হয়ে যায়, কারণ ডেসির থেকে মিটার আসতে গেলে 10 দিয়ে ভাগ করতে হয়। কত হলো আমাদের? 0.8 মিটার। তাহলে খালটির দৈর্ঘ্য হলো আমাদের x মিটার, খালটির চওড়া মানে প্রস্থ হলো 2 মিটার, খালটির গভীরতা হলো আমাদের 0.8 মিটার। তাহলে মাটি কাটা হয়েছে কতটা? আমরা জানি খালের যতটা আয়তন হয় ততটাই মাটি কাটা হয়। যে খালের আয়তন কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা। দৈর্ঘ্য আমাদের x, প্রস্থ আমাদের 2 আর গভীরতা কত আমাদের? 0.8, গুণ করলাম আমরা 1.6x, এত ঘনমিটার। তার মানে খালটির আয়তন হলো 1.6x ঘনমিটার। মনে রাখবে খালের যে আয়তনটা হয়, খালের মধ্যে যেই পরিমাণ মাটি ছিল মাটিরও আয়তন সেটাই হয়। তো আমরা জানি খালটির আয়তন 1.6x এত ঘনমিটার, অর্থাৎ খাল থেকে পাওয়া মাটির আয়তনও 1.6x ঘনমিটার। বইতে বলা হয়েছে খাল থেকে 240 ঘনমিটার মাটি কাটা হয়েছে, অত দুটো সমান বলতে পারি আমরা। তাহলে 1.6x = 240, তাহলে x সমান এখানে গুণ আছে, এটা এপাশে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে 1.6 এখানে ভাগ হয়ে গেল,
ভাগ করলাম, পয়েন্ট উঠে গেল, উপরে 10 আসলো, 16 দিয়ে কাটলাম, 16 আর 15 গুণ করলে হয় 240, 15 10 গুণ করলাম 150, তাহলে খালটি 150 মিটার লম্বা। চলে আসি পরের অঙ্কে, 6 দাগ। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে একটা ঘনক যার কর্ণ বলা হয়েছে 4√3 সেমি, তাহলে তার সমগ্র তলের ক্ষেত্রফল। এক্ষেত্রে আমাদের প্রয়োজন হচ্ছে ঘনকটার বাহুর দৈর্ঘ্য জানতে হবে, কারণ আমরা জানি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি 6 গুণ বাহুর স্কোয়ার। তাহলে বাহু জানতে পারলে হয়ে যাবে। তাহলে বাহু জানতে গেলে আমাদের সাহায্য করবে কে? কর্ণ সাহায্য করবে। তো দেখো 6 অঙ্কটায় ঘনকটির কর্ণ বলা হয়েছে কত বইতে? 4√3 সেমি। আমরা জানি কি? আমরা জানি একটা ঘনকের কর্ণ সমান সমান সূত্র হলো বাহু √3। তাহলে আমরা জানি ঘনকের কর্ণ সূত্র বাহু √3, বইতে বলা হয়েছে কর্ণ 4√3। আমরা শর্তানুসারে দুটোকে সমান করে দিলাম, বাহু √3 সমান সমান 4√3। তাহলে বাহুর সঙ্গে √3 গুণ আছে, এ পাশে আসলে ভাগ হয়ে গেল, √3 কেটে গেল, রইল আমাদের 4। তাহলে বাহু হলো আমাদের 4 সেমি। এবার বলা হয়েছে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল। আমরা সূত্র জানি 6 গুণ বাহু স্কোয়ার। তাহলে 6 গুণ বাহু কত হয়েছে? বাহু হয়েছে 4 সেমি, 6 গুণ 4 স্কোয়ার, 4 4 16। তাহলে 6 গুণ 16 অর্থাৎ 96 বর্গ সেমি। তার মানে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল 96 বর্গ সেমি। এবার আসছে আমার 7 অঙ্কটায় বলা হয়েছে একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেমি হলে ঘনকটির ঘনফল হিসাব করে লিখি। অর্থাৎ ঘনকের মোট ধার হয় 12টা ধারের সমষ্টি বলা হয়েছে 60 সেমি, তাহলে ঘনকটির ঘনফল কত হবে? তাহলে দেখো, একটি ঘনকের ধারের সংখ্যা জানি আমরা কটি? 12টি। তাহলে 12টি ধারের দৈর্ঘ্যের সমষ্টি বলা হয়েছে বইতে 60 সেমি। তাহলে একটি ধারের দৈর্ঘ্য কত হবে? 60/12 অর্থাৎ 5 সেমি। তাহলে যদি ধার একটা 5 সেমি হয়, বলা হয়েছে ঘনকটির আয়তন কত? ঘনকের আয়তনের সূত্র কি? বাহুর কিউব। বাহু হলো আমাদের 5, 5-এর কিউব। 5-এর কিউব কত হয়? 5 5 25, 5 25 125, অর্থাৎ ঘনকটির আয়তন হবে 125 ঘন সেমি। 8 দাগের অঙ্কে বলা হয়েছে যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি হয়, তবে ঘনকটির আয়তন কত হবে হিসাব করে লিখি। অর্থাৎ একটি ঘনকের 6টা পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 261 বর্গ সেমি, তাহলে ঘনকটার আয়তন কত? তো দেখো, একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি হলো 216 বর্গ সেমি। তাহলে 6টা পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 হলে ঘনকটির একটি পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে? 216 ভাগ 6। কাটলে কত হয়? কাটলে হয় আমাদের 36। তাহলে আমাদের প্রত্যেকটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হয়েছে? আমাদের 36 বর্গ সেমি। ঠিক আছে, তাহলে ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য কত হবে? √ওভার ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত ছিল আমাদের? 36, √36 অর্থাৎ 6। তাহলে ঘনকটির প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য হবে আমাদের কত? 6 সেমি। এবার বলা হয়েছে ঘনকটির আয়তন কত? তাহলে আমরা জানি ঘনকের আয়তন সমান সমান বাহুর কিউব। বাহু আমাদের 6, বাহু মানেই ধার, 6 হয়েছে আমাদের 6-এর কিউব। তাহলে 6 6 36, 6 গুণ 36 216 ঘন সেমি, অর্থাৎ ঘনকটির আয়তন 216 ঘন সেমি। এবার আসছে আমরা 9 অঙ্কটায় বলা হয়েছে একটি সমকোণী চৌপলের আয়তন 432 ঘন সেমি। তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে হিসাব করে লিখি। তো দেখো, এটা একটা সমকোণী চৌপল যার পুরোটার আয়তন বলা হয়েছিল আমাদের 432 ঘন সেমি। এটাকে অর্ধেক করা হয়েছে। অর্ধেক করার ফলে এই সমকোণী চৌপল অর্থাৎ আয়তঘনকটি দুটো ঘনকে পরিণত করা হয়েছে। তাহলে পুরো সমকোণী চৌপলের আয়তন ছিল আমাদের 432 ঘন সেমি, অর্ধেক করা হয়েছে, অর্থাৎ 432 ঘন সেমি আয়তন বিশিষ্ট একটি সমকোণী চৌপলকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে প্রতিটি ঘনকের আয়তন হবে 432/2। ভাগ করলাম কত হলো? 216। তার মানে প্রত্যেকটা ঘনকের মাপ হবে কত? 216 ঘন সেমি। তাহলে যদি প্রত্যেকটা ঘনকের আয়তন হয় 216 ঘন সেমি, বলা হয়েছে প্রত্যেকটা ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে? আমরা ধরলাম
যে ঘনকটির প্রতিটি বাহু এক্স সেমি। তাহলে ঘনকের আয়তনের সূত্র কি? বাহুর কিউব অর্থাৎ এক্সের কিউব। তাহলে এক্সের কিউব ঘন সেমি। শর্তানুসারে আমরা বের করেছি ঘনকটার আয়তন এক্সের কিউব, আর এখান থেকে বেরিয়েছিল আমাদের কত? 216। তাহলে এক্সের কিউব সমান সমান 216 ঘন সেমি। এক্স সমান সমান 216 রুট কিউব। 216কে ভাঙালে হয় 6 গুণ 6 গুণ 6, একটা 6 বেরিয়ে আসবে। তাহলে এক্সের মান 6 সেমি, অর্থাৎ এই ঘনকটার বাহু 6 সেমি বা এই ঘনকটার বাহুও 6 সেমি। 10টা বলা হয়েছে একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো, মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কি হবে হিসেব করে লিখি। তাহলে ঘনকের প্রত্যেকটা বাহু যা ছিল, প্রথমে বাহু পরের বার কি করা হয়েছে? 50% কমানো হয়েছে। তাহলে প্রথমে মূল ঘনক আর পরের পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত কত? আমরা ধরলাম একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য x একক। ধরলাম এই ঘনকটার প্রত্যেকটা বাহু x একক। তাহলে ঘনকটির আয়তন কি হবে? আয়তনের সূত্র বাহুর কিউব অর্থাৎ x এর কিউব। তাহলে ঘনকটার আয়তন কত হলো আমাদের? x এর কিউব। এবার বলা হয়েছে ঘনকটার প্রত্যেকটা বাহু 50% কমানো হলো। তাহলে ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 50% কমানো হলে ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে x গুণ 100 মাইনাস 50/100। মাইনাস কেন করা হয়েছে? কমানো হয়েছে তাই মাইনাস করা হয়েছে। যদি বলা হতো 50% বাড়ানো হলো, তখন আমরা 100 প্লাস 50 করতাম। তাহলে বাড়ানো হলে প্লাস করতে হয়, কমানো হলে বা হ্রাস পেলে মাইনাস করতে হয়। তাহলে 100 থেকে 50 মাইনাস করলাম, হলো আমাদের 50/100। কাটলাম 50 ইন্টু 200 হয়, তাহলে x/2। তাহলে এখন যে পরিবর্তিত ঘনক তার বাহু হয়েছে আমাদের x/2 একক। তাহলে এখন ঘনকটির আয়তন কত হবে? সূত্র বাহুর কিউব। বাহু ছিল আমাদের x/2, তার হোল কিউব। তাহলে x এর কিউব হচ্ছে x এর কিউব, আর 2 এর কিউব হয় 8। তাহলে x এর কিউব বাই 8, এটা হলো এখন পরিবর্তিত ঘনকের আয়তন। সুতরাং মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত। তাহলে আমাদের মূল ঘনকের আয়তন ছিল কত? মূল ঘনক ছিল আমাদের x এর কিউব, এই যে x এর কিউব, আর পরিবর্তিত ঘনক কত? x এর কিউব বাই 8। x এর কিউব বাই 8 দুটো অনুপাত করলাম আমরা, x এর কিউব ইস টু x এর কিউব বাই 8। x এর কিউব কেটে গেল, রইল 1:1/8। এক্ষেত্রে কি করতে হয়? এক্ষেত্রে আমরা নিচে 1 ধরতেই পারি। তখন এই 1 আর এই 8, এই দুটো তো হর, এদের লসগু করতে হয়। লসগু করলে কি হবে? লসগু করলে লসগু আমাদের 8ই হবে। তখন সেই 8 এর সঙ্গে গুণ করে দেবো একবার, আর এই ভগ্নের সঙ্গে গুণ করে দেওয়া হবে। 8 আর 8 কেটে গেল, থাকলো 1, আর এখানে 8 ইন্টু 1 করলে 8ই হলো। তাহলে অ্যান্সার হলো আমাদের কত? 8:1।